ফাইজ অদ্ভুত চোখে তাকালো। সে তো হাসে প্রয়োজন পড়লে, এখন সারাদিন হি হি করবে। ইরফান যে এই ইহজীবনে হেসেছে কিনা তার তো খবর নেই। অতঃপর বলে, রোবটের বোনের আবদার, তার জামাই সারাদিন হা হা হি হি করবে, সারাদিন হাসবো কিভাবে আমি? লাস্ট কথাটা শক্ত গলায় বলে। ইনায়ার কান্না পাচ্ছে। এই লোকটা এমন কেন? ভালো করে কথাই বলতে পারে না। ফাইজ নিজেকে সামলে এপাশ ওপাশ হেঁটে বলে, মারাত্মক রেগে আছি বুঝলে, ইচ্ছে তো করছে তোমার কষিয়ে দুটো থাপ্পড় দিয়ে এসব হ্যাবিট ছুটিয়ে দিই, বাট বিয়ের আগে কিছু করতে চাইছি না। বিয়ের পর ভয় ছুটাবো থাপড়িয়ে, ওয়েট। ইনায়া মাথা নিচু করেই চোখ বড় বড় করে তাকায়। তার মানে তাকে বিয়ের পর মারবে? কত বড় সাহস! সেটা আবার বলছে। মাথা তুলে রেগে বলে, আপনি বউ পেটাবেন সেটা আবার আমাকে বলছেন? ফাইজ মনে মনে হাসে, তবে উপরে স্বাভাবিক। এইবার ঠিক জায়গায় বারুদ পড়েছে। এখন জরুক। অতপর গলা ছেড়ে নরম সুরে বলে, অবভিয়াসলি লিটল কুইন, জিম করছি তো বউকে পেটাবো বলেই, হাফ বউ। ব্যথা পেলে আবার আমি সারিয়ে দেবো, নো টেনশন। ইনায়া এলোমেলো দৃষ্টি ফেলে লোকটা তার সাথে মজা করছে বুঝল। ইনায়াকে আবারও চুপ হয়ে যেতে দেখে রাগ হয় ফাইজের। একে কি সত্যি থাপ্পড় দিলে মুখ থেকে কথা বেরোবে? নিজেকে সামনে অসহায় কণ্ঠে বলে, আমাকে কি এখন বাচ্চাদের মতো রাস্তায় ফুল নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে নাকি? ইনায়া আনমনে বলে। থাকুন। ফাইজ অবাক হয়। ইনায়া কথাটা বলে নিজেই বোকা বনে যায়। ফাইজ ঠোঁট বাঁকিয়ে হেসে ডান হাত পকেটে গুজে বলে, আগে বলবে না লিটল কুইন? ইটস ওকে, আই এম রেডি। ইনায়া ঘন ঘন দুদিকে মাথা নাড়িয়ে বলে। না না, আমি এমনি বলেছি। ফাইজ হেসে বলে, আমার কুইনের মনে তবে এই চলে? ইনায়া লজ্জায় মাথা নিচু করে সিটিয়ে দাঁড়িয়ে থাকে। ফাইজ মৃদু হেসে ইনায়ের হাত ধরে এক কোণায় বসে বলে। কি খাবে বলো? ইনায়া ফাইজের পাশে বসে উসখুস করে, মৃদু স্বরে বলে। কিছু না। ফাইজ এক কাপ কফি অর্ডার করে। এরপর ঘাড় ভাগিয়ে তাকিয়ে থাকে ইনায়ার দিকে। মৃদু হেসে বলে, আই নো ইউ লাইক মি। ইনায়া ঘাড় ঘুরিয়ে ফাইজের দিকে তাকিয়ে ফটাফট বলে। মোটেও না। ফাইজ ইনায়ার দিকে চেয়ে ঠোঁট কামড়ে হাসছে। ইনায়া থতমতো খেয়ে চোখ নামিয়ে নেয়। ফাইজ ফিসফিসিয়ে বলে, কবে যে শুনবো? মোটেও হ্যাঁ। আপু তোমার ভাইয়া তো আসে না, চলো আমরা বাইরে ঘুরি। ফারা মায়রার হাত ধরে বলল, না মাইরা, এখন রাত, বাইরে যাওয়া ঠিক হবে না, চলে আসবে ওরা। মায়রা হেসে বলে, আপু কিছু হবে না, চলো না যাই। এভাবে বসে থাকতে ভালো লাগছে না। আমি তো গ্রামে কত রাতে বেরিয়েছি, কিচ্ছু হবে না, এসো তো। এটা বলে ফারার হাত ধরে বাইরে বেরিয়ে যায়। আশেপাশে ফুচকার দোকান খুঁজে কিছুটা দূরে পেয়েও যায়। আপু তোমার ফুচকা কেমন লাগে? ফারা হেসে বলে। এটার ভালো লাগার পরিমাণ মাপা যাবে না। মায়রা হেসে ফুচকার দোকানের দিকে এগিয়ে যায়। পাশে ফারা। মামা বেশি ঝাল দিয়ে 5 প্লেট ফুচকা দিন। ফারা চোখ বড় বড় করে বলে। এত কি করবে? মায়রা হেসে বলে। আমার 3 প্লেট, তোমার 2 প্লেট, তুমিও 3টা খাবে? ফারা মাথা নাড়িয়ে বলে, না না, ভালো লাগে, বাট এত খেতে পারি না। কিছুক্ষণ পর একে একে মায়রাদের দিকে একে ফুচকার প্লেট দিলে মায়রা ঝটপট খাওয়া শুরু করে। পাশে ফারা খায়। 3 প্লেট ফুচকা মায়রার খাওয়া শেষ। ফারার এখনো খাওয়া হয়নি। মেয়েটা অবাক হয়ে বলে, এত দ্রুত কিভাবে খেলে? মায়রা হাত ছেড়ে বলে। ওভাবেই আইসক্রিম খাবে? ফারা দেখল মায়রার চোখ মুখ অসম্ভব লাল। ফর্সা হওয়ায় বেশি বোঝা যায় সেও ঝাল খায়, বাট মায়রার মতো অস্বাভাবিক না। খাওয়ার মাঝে মায়রা আরও ঝাল খেয়ে চেয়ে নিয়েছে। ফারা মুখের ফুচকা ধীরে সুস্থে গিলে বলে, আমি আর কিচ্ছু খাবো না বোন। মায়রা সামনের দোকানের দিকে যেতে যেতে বলে, ওকে, তুমি তাহলে এগুলো শেষ করো, আমি কিনে আনছি 2 মিনিটে। 4টে ভ্যানিলা কোন আইসক্রিম আর একটা মালাই কিনে নেয়। ভাগ্যিস আসার আগে টাকা ব্যাগে ভরেছিল। দোকানদারকে টাকা দিয়ে একটা কোন আইসক্রিম ছিঁড়ে একটা কামড় দেয়। রাস্তায় নেমে এগোয়। সামনে চোখ পড়ে চোখ বড় বড় হয়ে যায়। 5-6টা কুকুর তার আশেপাশে কেমন হায়নার মতো চেয়ে আছে। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। আত্মা শুকিয়ে যায়। বেখেয়ালে হাতের আইসক্রিম মুখে মেখে যায়। যে সময় নষ্ট না করে এক চিৎকার দিয়ে পেছন দিকে দৌড় দেয়। কুকুরগুলোও তার পিছে পিছে দৌড়ায়। ইরফান জানতো ফাইজরা ফোন কিনতে এসেছে। ফাইজ কোথায় ফোন কিনতে আসতে পারে সে জানে।
তাই দ্রুত এখানে এসেছিল ফারাকে ফুচকা খেতে দেখে তাকে মায়েরার কথা জিজ্ঞেস করে সামনের দোকান দেখিয়ে দেয়। ইরফান এগিয়ে গেলে মায়েরাকে দেখতে না পেয়ে অবাক হয়। দোকান থেকে চোখ ফিরিয়ে সামনের দিকে চোখ পড়ে অবাক হয়। একটা মেয়ে দৌড়াচ্ছে, পিছে কুকুর। এটা মায়েরা ছাড়া আর কে হবে? ইরফান দ্রুত পায়ে এগিয়ে যায়, পেছন থেকে বলে, হেই স্টুপিড, স্টপ। মায়েরা ইরফানের গলা পেয়ে একবার পিছু ফিরে তাকায়। এ তো কুকুরকে দেখে তার অবস্থা খারাপ, দৌড়ের গতি বাড়ায়। মায়েরা যত দৌড়ায় রাস্তা তত শুনশান হয়। অন্ধকার ঘিরে ধরে, রাস্তা ফাঁকা পেয়ে মায়েরা দৌড়াতে দৌড়াতে রাস্তার এপার থেকে ওপারে যায়, এরপর উল্টো ঘুরে দৌড় লাগায়। ইরফান রেগে ফায়ার হয়ে যায় মায়েরার উপর। একে তো সে মানা করা সত্ত্বেও এসেছে, আরেক হলো একা একা মাতব্বরি করে দোকানে গিয়েছে, আর এখন ইডিয়েটদের মতো কুকুরকে দেখে দৌড়াচ্ছে। হাতের কাছে পেয়ে আগে একটা চড় লাগাবে। মায়েরা দৌড়ায় যান হাতে নিয়ে। ইরফান দ্রুত রাস্তার এপার থেকে ওপারে যায়। মায়েরা কিছু দূর দৌড়াতে একটা গাড়ির সাথে ধাক্কা খেয়ে দাঁড়িয়ে যায়। ইরফান রাস্তা পেরিয়ে মায়েরার পিছে এসে দাঁড়ায়। মায়েরা গাড়ির ডিকিতে দুহাত রেখে হাঁপায়। ইরফান ঘাড় বাঁকিয়ে দেখলো কুকুরগুলো দাঁড়িয়ে পড়েছে তার পেছনে। রাগ তার সপ্ত আসমানে পৌঁছেছে। ঝট করে মায়েরাকে তার দিকে ফেরায়। মায়েরাকে চেপে ধরে গাড়ির সাথে। ডান হাতে মায়েরার গাল চেপে ধরে শক্ত করে, তাতে দাঁত চেপে বলে, আসতে নিষেধ করেছিলাম না? মায়েরা ভীত চোখে তাকায় ইরফানের দিকে। কুকুরের থেকে বেঁচে বাঘের খাঁচায় পড়লো, গাল দুটো দাঁতের সাথে লেগে কেটে গেল বোধহয়। ইরফান দেখলো মায়েরার হাতে একটা পলিথিন, ভেতরে বেশ কয়েকটা আইসক্রিম। বিরক্ত হয়ে গাল ছেড়ে মায়েরার হাত থেকে আইসক্রিমের পলিথিন নিয়ে কুকুরগুলোর দিকে ছুঁড়ে ফেলে। মায়েরা চেঁচিয়ে বলে, আমার আইসক্রিম। ইরফান রাগান্বিত স্বরে বলে, এতগুলো আইসক্রিম খাবে? তুমি গরু? মায়েরা রেগে যায়। তার খেতে ভালো লাগে, সে খাবে, এই লোক তাকে গরু বলবে কেন? মায়েরা রেগে বলে, একদম গরু বলবেন না আমাকে, আপনি যে গন্ডার। ইরফান চোখ গরম করে তাকায়। মায়েরা আমতা আমতা করে বলে, আপনার তো কোনো অনুভূতিই নেই, হৃদয়হীন লোক। গন্ডারদেরও থাকে না। ভুল তো কিছু বলিনি, আমার গাল কেটে দিল পাষাণ লোক। কতটা বলেই ডান গালে হাত বোলায়। তার বা পাশে খেয়াল করতে মায়েরা ঠোক গিরে। দুটো কুকুর দাঁড়িয়ে। মেয়েটা ভয় পেয়ে ইরফানের বুকে সিটিয়ে গিয়ে বলে, ওদের তাড়িয়ে দিন প্লিজ। ইরফান মায়েরার দিকে রেগে তাকিয়েছিল। মায়েরার কাজে ফোঁস করে শ্বাস ফেলে। তার গাড়ি এই ফাঁকা জায়গায় সাইড করে এই স্টুপিডের কাছে আসতে চেয়েছিল, কিন্তু এটা তো বাদর। তাকে ঘুরিয়ে ঘুরিয়ে এর পিছে দৌড়িয়ে সেই তার গাড়ির কাছেই আসতো। বিরক্তির শ্বাস ফেলে দুহাতে মায়েরার কোমর ধরে গাড়ির ডিকিতে বসিয়ে দেয়। মায়েরা চেঁচিয়ে ওঠে, আরে কি করছেন? পড়ে গেলাম, পড়ে গেলাম। ইরফান ধমক দেয়। শাট আপ। মায়েরা কেঁপে ওঠে। গাড়ির ডিকির উপর বসিয়েছে বুঝে তার দুপা তুলে বসল। ইরফানের পেছনে তাকিয়ে দেখলো সবগুলো কুকুর তার আইসক্রিমগুলো খেয়ে নিচ্ছে। অসহায় চোখে সেদিকে তাকিয়ে রইল খানিক। মায়েরা গাড়ির ডিকিতে বসায়। পেছন থেকে রোড লাইটের আলো এসে মায়েরার মুখ জুড়ে ছিটিয়ে পড়ে। ইরফান অদ্ভুতভাবে চেয়ে আছে মায়েরার দিকে। মেয়েটার ঠোঁটের চারপাশে চকলেট লাগানো, ঠিক যেমন বাচ্চারা চকলেট খেয়ে পুরো মুখ মাখিয়ে ফেলে। মায়েরা চকলেটের দিকে তাকিয়ে ইনোসেন্ট গলায় আবদার করে, আমি আইসক্রিম খেতে চাই প্লিজ। ইরফান শুষ্ক ঠোঁটজোড়া জিভ দিয়ে ভিজিয়ে নেয়। ঠান্ডা গলায় মৃদু স্বরে বলে, কিনে দিব। মায়েরা ইরফানের দৃষ্টি দেখে থমকায়। আজ দুপুরের কথা মনে পড়ে। বোরখা জর্জেটের হওয়ায় শুধু পিছলে যায় সে সহ। মায়েরা উপরের দিকে উঠতে নেয়। ইরফান মায়েরার কোমরের পিছনে বা হাত দিয়ে টেনে আনে তার দিকে। মায়েরা ভয় পেয়ে ইরফানের দু কাঁধে হাত রাখে। মায়েরা দুপা আড়াআড়িভাবে ভাঁজ করে বসেছে। ইরফান বোধহয় বিরক্ত হলো, কপালে বিরক্তির ভাঁজ, তবে কিছু বলল না। ডান হাতের বুড়ো আঙুল দ্বারা মায়েরার ঠোঁট মুছে দিতে দিতে শীতল কণ্ঠে বলে, ইউ আর এ রিয়েলি ভেরি লিটল গার্ল। মায়েরা দুহাতে ইরফানের হাত ধরে মিনমিন করে বলে, আমি বাড়ি যাব। ইরফান মায়েরার হাত দুটো তার বা হাতে চেপে ডান হাতে আবারও মায়েরার ঠোঁটের চারপাশে লেগে থাকা চকলেট মুছে দিতে দিতে বলে, নিয়ে যাব। মায়েরা আমতা আমতা করে বলে, আপনাকে আমার ভয় লাগছে। কমিয়ে দিব। ইরফানের ভয়েস টোন চেঞ্জ, নরম স্বর। মায়েরা ইরফানের এই ভয়েস নিতে পারে না। তার ভীষণ তৃষ্ণা পায়। ঢোক গিরে অবুঝ গলায় বলে, আমার তৃষ্ণা পেয়েছে। ইরফান মায়েরার চোখের দিকে তাকিয়ে আবারও একই স্বরে বলে। মিটিয়ে দিব। মায়েরা এদিক ওদিক তাকিয়ে মৃদু স্বরে বলে, আমার হাত ছাড়ুন। সময় হোক। মায়েরার এলোমেলো দৃষ্টি ইরফান মায়েরার ঠোঁট থেকে আঙুল সরিয়ে ডান গালের ওপর আনে।
ফোলা ফোলা ফর্সা গালে আলতো করে অনবরত আঙুল ঘোরায়। দৃষ্টি সরিয়ে মায়রার চোখে নিবদ্ধ করে ছোট করে শ্বাস ফেলে তার চিরাচরিত গম্ভীর গলার সাথে কিছুটা নমনীয়তা মিশিয়ে প্রশ্ন করে, আমি হার্টলেস? একা একা দাঁড়িয়ে আছো কেন? ফারা শোরুমের সামনে এক কোণায় দাঁড়িয়েছিল। তার ভাই আর ইনায়া সেই তো গিয়েছে। এদিকে মায়রা কই যে গেল, ইরফানও পিছু পিছু গেল। সে আর কি করবে, চুপচাপ দাঁড়িয়ে তাদের জন্য অপেক্ষা করছিল। শুদ্ধ ফাইজের কাছে কল করেছিল, কিন্তু কাজ থাকায় ইরফান আর মায়রার সাথে আজ গ্রাম থেকে ব্যাক করেছে। শুদ্ধর কথায় চোখ তুলে তাকালো ফারা। শুদ্ধ ফারার দিকেই চেয়েছিল। চোখে চোখ পড়ায় ফারা দ্রুত চোখ নামিয়ে নেয়। শুদ্ধ মৃদু হেসে বলে, আমার হবু বউয়ের জন্য ফোন কিনতে আসলাম, চুজ করে দিবে ফারহা? ফারা রেগে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ ফারায়ের কপালে 2 আঙুলের ধারা একটা টোকা দিয়ে ফিসফিসিয়ে বলে, ভয় পাচ্ছি তো। ফারা চোখ সরিয়ে নেয়, রেগে বলে, তুমি তোমার হবু বউয়ের জন্য ফোন কেন না পুরনো মার্কেট নিয়ে নাও? আমাকে বলছো কেন? যাও এখান থেকে। শুদ্ধ হেসে বলে, তোমার পছন্দ মারাত্মক সুন্দর বুঝলে, কিন্তু আমার পছন্দ তো ছি মার্কা, তাই তোমাকে পছন্দ করি। আর এখন বুদ্ধি হয়েছে বলে বিয়ে করব মিষ্টি স্বামীয়াকে। ফারা ছলছল দৃষ্টিতে শুদ্ধর দিকে তাকিয়ে শুদ্ধ দেখলো ফারার চোখ পানিতে টইটুম্বুর। শব্দ করে হেসে ফেলল। ফারার চোখ সরিয়ে নেয়। শুধু মৃদু হেসে বলে, চোখের পানি টপ টপ করে পড়ে না কেন? তোমার এটাকে কান্না বলে? ভালোভাবে কাঁদো তো ফারহা। ফারা রেগে বলে, তুমি যাবে এখান থেকে। বলতে বলতে চোখ থেকে টুপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ ফারার গাড়ে গড়িয়ে পড়া পানি দেখে হেসে বলল, নাও পারফেক্ট, এভাবেই কাটতে হয়। ফারার রেগে এই জায়গা থেকে যেতে নিলে শুদ্ধ ফারার হাত ধরে টান দেয়। ফারা রেগে বলে, আমার হাত ছাড়ো বলছি। শুদ্ধ ঢোক গিরে বলে, তুমি অনেকক্ষণ কাঁদবে ফারহা প্লিজ। ফারা অদ্ভুতভাবে তাকালো শুদ্ধর দিকে। মেজাজ খারাপ লাগে, অসহ্য একটা। শুদ্ধ হঠাৎই শব্দ করে হেসে বলে, আচ্ছা আবার পরে কাঁদবে, এখন চলো। আমার মা বলেছে স্বামীকে একটা ফোন কিনে দিতে, অনেক ভালো ফোন কিনতে হবে। এসো আমার সাথে। ফারা হাত ছাড়ানোর চেষ্টা করে। শুদ্ধ শক্ত হাতে ফারার হাত ধরে শোরুমের ভেতর যায়। বেশ কয়েকটা ফোন দেখলো শুদ্ধ। ফারাকে জিজ্ঞেস করে ফারা মুখে কুল পেটে বসে থাকে। শুদ্ধ মৃদু হেসে আইফোন 15 প্রো ম্যাক্স কিনে নেয়। প্যাকিং করে নিয়ে ফারার হাত ধরে বেরিয়ে যায়। ফারাকে ফাইজের গাড়িতে বসিয়ে বলে, ফাইজকে ডেকে আনছি, তুমি গাড়িতেই থাকো, আমার কাজ আছে বুঝলে। কথাটা বলেই দ্রুত পায়ে চলে যায়। ফারা অবাক হলো, শুধু সত্যি এই সামিয়া মেয়ের জন্য ফোন কিনলো, তাও আইফোন। 2 হাতে মুখ লুকিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। শুধু হঠাৎই কোথা থেকে এসে গাড়ির জানালায় 2 হাত রেখে ডাকে, ফারহা। ফারা ঝাঁকি দিয়ে মাথা তুলে তাকায় গাড়ির জানালার দিকে। চোখের পানিতে পুরো মুখ লেপ্টে, অবস্থা খারাপ, চোখ মুখ লাল হয়ে আছে। শুধু নীরব চোখে কিছু সময় তাকিয়ে থাকলো। এরপর হঠাৎই মৃদু হেসে বলে, কাঁদলে তোমায় ভীষণ সুন্দর লাগে ফারহা। ফারা চোখ সরিয়ে নেয়। শুধু আবারও হেসে বলে, প্লিভ মি, এই ফোনটা আমার হবু বউয়ের জন্যই কিনেছি, তুমি আরেকটু কাঁদো কেমন? ফারা চেঁচিয়ে ওঠে। তুমি যাবে এখান থেকে। বলতে বলতে চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ হেসে বলে, তুমি কি সুন্দর করে কাঁদো ফারহা, পা চলছে না তো আমার, তুমি আরেকটু কাঁদো আমি দেখি। ফারা বিরক্ত হয়ে মাথা নিচু করে নিল। আজ গ্রামে ব্যাক করবো আবার, স্বামীয়া ওয়েট করছে ফোনের জন্য, এখন আসছে। ফারা মুখ ঘুরিয়ে থাকলো, তাকালো না শুদ্ধর দিকে। শুদ্ধ হেসে সোজা হয়ে দাঁড়ায়, শরীর টানা দিয়ে দ্রুত পায়ে প্রস্থান করে জায়গাটা। কিছুক্ষণের মাঝে ওয়েটার কফি নিয়ে গেলে ফায়াজ ইনায়ার সামনে এগিয়ে দিয়ে বলে, টেক ইট। ইনায়া মিনমিন করে বলে, আমি খাবো না। ফাইজ চেয়ার ঘুরিয়ে ইনায়ের দিকে ফিরে বসে। এরপর ইনায়ার চেয়ার সহ ইনায়াকে তার দিকে ঘোরায়। ইনায়া অবাক হয়ে বলে, আরে কি করছেন? ফাইজ তার কাজ শেষ করে কফির কাপ হাতে নিয়ে ইনায়ার সামনে ধরে গম্ভীর গলায় বলে, যা বলছি সেটাই করবে, নো মোর ওয়ার্ডস। ইনায়া ঢোক গিলে কাপা হাতে কফির কাপ নেয় ফাইজের হাত থেকে। ফাইজ লাউঞ্জ
আরামদায়ক চেয়ারে গা এলিয়ে দু হাত ভাঁজ করে ইনায়ার দিকে চেয়ে ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা। ইনায়া ফাইজের দৃষ্টিতে দৃষ্টি রাখে কয়েক সেকেন্ড, এরপর চোখ নামিয়ে মৃদু স্বরে বলে, আপনি অন্যদিকে তাকান। ফাইজ ভ্রু কুচকেনায় বসা থেকে দাঁড়িয়ে চেয়ার টেনে ইনায়ার সাথে অনেকটা লেগে বসে। দু পা ফাঁক করে বসেছে ইনায়ার দু পা তার দু পায়ের মাঝে, তবে ইনায়ার পায়ের সাথে তার পা টাচ লাগেনি। ইনায়া চোখ বড় বড় করে তাকায়। ফাইজ গাল চুলকে বলে, আই এম ওয়েটিং ফর সামথিং। চোখের ইশারায় কাপ দেখিয়ে বলে। এটা মুখে নাও ফার্স্ট। ইনায়া মাথা নিচু করে দুবার চুমুক দেয় কফিতে। তৃতীয়বার চুমুক দিতে নিলে ফাইজ বলে ওঠে, স্টপ লিটল কুইন। ইনায়া অবাক হয়ে তাকায়। ফাইজ ইনায়ার হাত থেকে কফির কাপ নিয়ে আরামসে তাতে চুমুক দেয়। ইনায়া দ্রুত বলে ওঠে। ফাইজ মৃদু হেসে বলে, এজন্যই তো নিলাম লিটল কুইন। দিস ইজ এ সিম্পল সুইট ফর মি। তুমি খেতে চাইলে অর্ডার করতে দিচ্ছি। ইনায়া ফাইজের কারসাজি বুঝল। ভীষণ লজ্জা লাগছে তার। আমতামটা করে বলল, আমি ফারহান আপুদের কাছে যেতে চাই। ফাইজ কিছু বলল না, চুপচাপ তীক্ষ্ণ চোখে ইনায়ার দিকে এক ধ্যানে তাকিয়ে কফির মগে একে একে চুমুক দিতে থাকে। মিটিমিটি হাসছে বিড়বিড় করে। ভালোই তো লাগে হাব্বুকে লজ্জা দিতে। ইনায়ার দৃষ্টি এলোমেলো, দু হাত জমা করে কষ্টায়। ফাইজ খেয়াল করো বা হাত এগিয়ে নিয়ে ইনায়ার ডান হাত আগড়ে নেয়। মৃদু স্বরে বলে, ইটস নট গুড। লজ্জাগুলো এভাবে হাতের উপর ঝাড়তে হবে না। আমি থাকতে তোমার হাতগুলোকে এভাবে কেন কষ্ট দিচ্ছ লিটল কুইন? ইনায়া চোখ খেঁচিয়ে নেয়। এই লোক একটা অসভ্য। ফাইজ পুরো কফি শেষ করলো ইনায়ার দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে। এরপর মৃদু স্বরে বলে, তোমার ফোন দাও। ইনায়া তড়াক করে চোখ খুলে তাকায় সামনে। ফাইজ মৃদু হেসে তার দিকে তাকিয়ে আছে। ইনায়া মিনমিন করে বলে, কেন? আমি বলেছি তাই। ইনায়ার বা হাতে ফোন। ফাইজ ইনায়ার দিকে চেয়ে আছে। ইনায়া বাধ্য মেয়ের মতো ফাইজের দিকে তার ফোন বাড়িয়ে দেয়। ফাইজের ঠোঁটের কোণের হাসি চওড়া হয়। বা হাতের মাঝে ইনায়ার ডান হাতে ধরে রাখা। ইনায়া ছাড়াতে চাইলে ফাইজ ইনায়ার ফোনের দিকে তাকিয়ে বলে, ডোন্ট ডিস্টার্ব মি লিটল কুইন। ইনায়া হাত নাড়ালো, অফ করে দেয়। ফাইজ ফোনে লক দেখলো। ইনায়ার দিকে একবার তাকালো। ইনায়া তার দিকেই চেয়েছিল। ফাইজকে তাকাতে দেখে দ্রুত চোখ সরিয়ে নেয়। ফাইজ মৃদু হেসে কি যেন টাইপ করো, লক খুলে যায়। ফোন আনলক হয়ে গেলে ফাইজ শব্দ করে হেসে দেয়। ফোনের ওয়ালপেপারে ইনায়ার দিকে তাক করে ধরে রেখে জোরে জোরে হাসতে থাকে। ইনায়ার চোখ বড় বড় করে তাকায়। তার ফোনের লক এই লোক কীভাবে জানলো? ফাইজ কোনো রকমে হাসি থামিয়ে বলে, আই এম অলওয়েজ রেডি টু বি ইয়োর পার্সোনাল ব্যাড বয় লিটল কুইন। ইনায়ার লজ্জায় কেঁদে দিবে প্রায়। ফাইজের হাসি থামে না। ইনায়া চোখ জোড়া খিচিয়ে নেয়। ফাইজ কোনো রকমে হাসি থামিয়ে ইনায়ার মেসেঞ্জারের চ্যাট লিস্ট চেক করে। অনেক ছেলে মেয়ে মিশিয়ে সবার সাথে কথাবার্তা হয় ইনায়ার। ফাইজ আর চোখে ইনায়ার দিকে তাকায়। কিছু একটা ভেবে ইনায়ার ফোন পকেটে ভরে দাঁড়িয়ে যায়। ইনায়া অবাক হয়ে বলে। ফাইজ গম্ভীর গলায় বলে, ইরফান নয়তো শুদ্ধর হাতে নেক্সট ডে দিয়ে দেব। কেন? ফ্রেন্ড লিস্টে এত ছেলে কেন লিটল কুইন? আমার ভীষণ রাগ লাগছে। ডোন্ট টক। ইনায়া অবাক হয়। এই তো একটু আগে পাগলের মতো হাসছিল, মুহূর্তে এমন হয়ে গেল কেন? ইনায়া মৃদু স্বরে বলে, ওরা সবাই আমার ভাই। ফাইজ ইনায়ার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, পাতানো ভাই আমি লাইক করি না। ইনায়া ভ্রু কুচকে তাকালো। এই লোকটা বিয়ে না হতেই তার স্বাধীনতা কেড়ে নিচ্ছে। হঠাৎই রেগে বলে, আমার ফোন দিন বলছি। ওরা সবাই আমার ভাই। ওদের উল্টাপাল্টা বললে ওরা আমায় ভুল বুঝবে। ফাইজ রেগে বলে, বুঝবে বুঝবে, আই ডোন্ট কেয়ার। ইনায়াও রেগে বলে। বাট আই কেয়ার। ফাইজের রাগ তরতর করে বেড়ে যায়। ধমকে বলে, শাট আপ। যা বলেছি চুপচাপ শুনবে। ফোন পাবে না মানে পাবে না। আর পাতানো ভাইদের ভুলে যাও। ইনায়া কিছু বলতে চায়। ফাইজ রেগে বলে, আই সেড ডোন্ট টক নাও। রাগিয়েছো ভালো কথা, চুপ থেকে অ্যাটলিস্ট কন্ট্রোল করায় হেল্প করো। ইনায়া মাথা নিচু করে থাকে। সে নিজেও রেগেছে। বাড়ি গিয়ে ভাইয়াকে বিচার দিবে আগে। তার ফোন কেন নিবে এই লোক? ফাইজ লম্বা শ্বাস ফেলে ইনায়ার হাত ধরে বাইরের দিকে যায়।
ইনায়াও চুপচাপ পিছু পিছু যায়। মায়রা চোখ বুঝে রেখেছে। ইরফান মায়রার কোমর চেপে আরেকটু তার দিকে এগিয়ে আনে, ঠান্ডা গলায় বলে। Speak up. মায়রা কাঁপা কাঁপা গলায় বলে। সরি। ইরফান মায়রার পুরো মুখ অবলোকন করল খুব নিখুঁতভাবে। ঢোক গেল শুষ্ক ঠোঁটজোড়া ভিজিয়ে আবারও ঠান্ডা স্বরে বলে, You know, I'm more thirsty than you. মায়রা পিটপিট করে চোখ মেলে তাকায়। ইরফানের দৃষ্টিতে তার দৃষ্টি স্থির রাখতে পারে না, চোখ নামিয়ে একটু মোষ্টামুষ্টি করে আমতা আমতা করে বলে। কথাটা শেষ করতে পারেনি, ইরফান এগিয়ে সেই মায়রার ঠোঁটজোড়ায় নিজের শুষ্ক ঠোঁটজোড়া রাখে। মায়রা চোখ বড় বড় করে তাকায়। ইরফান মায়রার হাত ছেড়ে দু হাতে মায়রার কোমর জড়িয়ে ধরে। মায়রা হাত ছাড়া পেয়ে ছটফটায়, দু হাতে ইরফানের বুকে ঠেলে সরাতে চায়। বুকে গলায় অগণিত খামচি দেয়, তবুও সাড়া না পেয়ে দু হাত তুলে ইরফানের দাড়ি টেনে দেয়, গাল খামচে ধরে। ইরফানের কোনো হেলদোল নেই, সে তার নিজস্ব একান্ত অনুভূতির জোয়ারে মত্ত। কপালে বিরক্তির ভাঁজ ফুটে ওঠে। ডান হাত বাড়িয়ে মায়রার হাত দুটো তার হাতে মুঠোয় নেয়, বা হাতে মায়রাকে নিজের সাথে চেপে ধরে। মায়রা অসহায় হয়ে এক পর্যায়ে ফুপিয়ে ওঠে। ইরফান ফোপানোর শব্দে সমিত ফিরে পেয়ে দ্রুত মায়রাকে ছেড়ে দেয়। কিছু বলার আগে মায়রা ইরফানের গায়ের ওপর গড়গড় করে বমি করে দেয়। ইরফান হতভম্ব। মায়রা একটু আগে যা যা ফুচকা খেয়েছিল সব উগড়ে ইরফানের গা ভাসিয়ে দিয়েছে। ইরফানের চোয়াল শক্ত হয়ে যায়, রাগে শরীর কাঁপছে, পরনে কালো স্যুট প্যান্ট। অফিসে কিছু কাজ ছিল, মায়রাকে নিয়ে অফিস হয়ে যেতে হয়েছিল। মায়রা বমি করে বসে বসে ঢুলছে, মাথা নিচে করে ফুপিয়ে কাঁদছে। ইরফান বোধহয় পারল না রাগ কন্ট্রোল করতে, ডান হাতে মায়রাকে টেনে গালে থাপ্পড় মারতে নিলে মায়রা হেলে পড়ে ইরফানের গায়ের ওপর। ইরফানের হাত থেমে যায়, তবে চোয়াল শক্ত। মায়রা দুর্বল শরীর নিয়ে ডান দিকে পড়ে যেতে নেয়, তার আগেই তার দু হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে। ইরফান ধরল না মায়রাকে, দুহাত মুষ্টিবদ্ধ করে রেখেছে। মায়রা দু হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে, ইরফানের গলার সাথে তার মুখ ঠেকিয়ে ফুপিয়ে কাঁধে। জড়ানো কণ্ঠে খুবই আস্তে বিড়বিড় করে, সরি, আমি সিগারেটের গন্ধ সহ্য করতে পারি না। সরি, মারবেন না। ইরফান চোখ বুঝে ঢোক এলো। তার গলায় মায়রার নরম নিঃশ্বাস পড়ে, সাথে চোখের নোনতা পানি। মেয়েটা কি যেন বিড়বিড় করে, ইরফান বোঝে না। রাগ আর বিরক্তির পারদ রক্তের কণার ন্যায় তার শরীরের শিরায় শিরায় ছুটতে লাগলো। বেশ অনেকক্ষণ চুপ করে থাকলো। মায়রাকে ধরল না, মায়রাও ইরফানের গলা ছাড়ল না। এখনও গাড়ির টিকিতে বসে মায়রা। ইরফান গম্ভীর গলায় বলে, Don't cry. কিছু করব না। ইরফানের কণ্ঠে রাগের আভা ঝরে পড়ছে। মায়রা কেঁপে ওঠে, তার শরীর ভীষণ উইক লাগছে। প্রচণ্ড মাথা ব্যথায় তাকাতে পারছে না যেন। কান্না থেমেছে, তবে মাথা ব্যথা আর পেট ব্যথায় অজ্ঞান হওয়ার উপক্রম। ঘন ঘন শ্বাস নেয় আর ছাড়ে, যা ইরফানের গলায় গিয়ে ধাক্কা লাগে। ইরফান শক্ত গলায় বলে, স্টুপিড, ছাড়ো। মায়রা যেন শুনল না, সাপের মতো পেঁচিয়ে ইরফানের গলা জড়িয়ে ধরে। ঠোঁট নাড়িয়ে কিছু বলতেও চায়। ইরফান শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। এই মেয়েটা তাকে এভাবেই চালাবে, অথচ তার এই মেয়েকে ছোঁয়া যাবে না। ইচ্ছে করলো ঠাটিয়ে চারটা থাপ্পড় মেরে এই রাস্তার মাঝে রেখে চলে যেতে। মায়রা ইরফানের গলা জড়িয়ে কিছু বলতে চায়, ঠোঁট নাড়ায়, যা ইরফানের গলায় আপাতত ছুরির ন্যায় লাগলো। ডান হাতে ঝটকা মেরে মায়রাকে তার থেকে সরিয়ে কিছু বলতে চায়, কিন্তু মায়রা তার ডান দিকে হেলে পড়তে নিলে ইরফান দ্রুত বাঁ হাতে মায়রার কোমর জড়িয়ে নিজের সাথে আগলে নেয়। রাগ বিরক্তি চাপা পড়ে হঠাৎ ইরফানের মুখে জুড়ে চিন্তারা হাজির হয়। মায়রা চোখ বুজে ঠোঁট নাড়িয়ে কি যেন বিড়বিড় করে। ইরফান বুঝলো বমি করার ফলে অতিরিক্ত উইক হয়ে মেয়েটার এই অবস্থা। নিজেকে এই দুটো থাপ্পড় দিতে ইচ্ছে করলো, এই বাচ্চার আশেপাশে থাকাই তার চরম লেভেলের ভুল। লম্বা শ্বাস ফেলে মায়রার মুখে লেগে থাকা বমির অংশ খসখসে ডান হাতের তালু দ্বারা মুছে দিল। মায়রা নড়ে চড়ে ইরফানের স্যুটে মুখ ঘষে ইরফানের সাথে চেপে বসে, দু হাতে ইরফানকে জড়িয়ে ভারী নিঃশ্বাস ফেলে। ইরফান মায়রার এলোমেলো হিজাবটা টান দিয়ে খুলে কোনো রকমে মাথার উপর দিয়ে দেয়। মায়রা পিটপিট করে চোখ মেলে তাকায়। ইরফান মৃদু স্বরে বলে, আর ইউ ওকে? মায়রা ইরফানকে ছেড়ে দেয়। ডিকির ওপর বসে ডুলছে। ইরফান রাগে বিরক্তিতে গায়ের স্যুট একটানে খুলে ফেলে। এরপর দ্রুত হাতে কালো শার্টের বোতামগুলো একে একে খুলতে থাকে।
মায়েরা আধো আধো চোখ মেলে ইরফানকে দেখে ভয় পায়। ইরফান শক্ত চোখে মায়েরার দিকে চেয়ে আছে, মনে হচ্ছে এক্ষুনি টুপ করে খেয়ে ফেলবে। মায়েরা কান্নামাখা জড়ানো গলায় বলে। সরি। ইরফান স্যুট আর শার্ট গাড়ির ডিকির ওপর রেখে ঝট করে মায়েরাকে কোলে তুলে নেয়। মায়েরা ইরফানকে ভীষণ ভয় পায়। মাথা ব্যথায় চোখ মুখ কেমন লাল হয়ে গেছে, তবুও আধো আধো স্বরে বলে, আমি আপনার সাথে যাব না, আমায় ছাড়ুন। ইরফান দুপা এগোলে সামনে শুদ্ধর কথায় থেমে যায়। হোয়াট এ সিনেমা! ছি 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 ভাই, তাই বলে ফাঁকা রাস্তা পেয়ে 15 বছরের বাচ্চা মেয়েকে ছাড়লি না? মায়েরা কোথায় বলতে পারছে না, হঠাৎই মাথা ব্যথা বেড়ে গিয়েছে। তবে বুঝলো এখানে শুদ্ধ এসেছে, কিন্তু চোখ খুলল না। ইরফান এমনিতেই রেগে বোম হয়ে আছে। শুদ্ধর কথায় যেন আগুনে ঘি ঢালার মতো কাজ হলো। রাগান্বিত স্বরে বলে, ডোর খুলে দে। শুদ্ধ আফসোসের সুরে বলল, মেয়েটার জন্য খুব কষ্ট হচ্ছে রে। আরে তোর কাছে থাকা শেভ নয় মনে হচ্ছে, ওকে আমায় দে, বড় হলে আবার তোকে দিয়ে দিব। কথাটা বলে এগিয়ে আসতে নিলে ইরফান উল্টো ঘুরে অপর পাশে গিয়ে নিজেই ডান হাত দিয়ে ডোর খুলল। এরপর মায়েরাকে ড্রাইভিং সিটের পাশের সিটে বসিয়ে দেয়। শুধু হাসতো, তবে মায়েরাকে বেশ ভালোই অসুস্থ লাগলো। সিরিয়াস কিছু নাকি? ইরফান মায়েরাকে সিটে বসিয়ে দিয়ে শুদ্ধকে বলে। ইনায়াকে যেন বাড়ি দিয়ে আসে। এরপর ইরফান এগিয়ে গিয়ে মায়েরার সিট বেল্ট বাঁধতে নেয়। মায়েরা পিটপিট করে চোখ খুলে ইরফানকে উদাম গায়ে তার কাছে দেখে কান্নামাখা গলায় বলে, কি করছেন, সরুন। ইরফান জ্বলন্ত চোখে তাকায় মায়েরার দিকে। মায়েরা আমতা আমতা করে বলে, সরি। ইরফান মায়েরার সিট বেল্ট বেঁধে গাড়ির লাইট অফ করে সিটে গায়ে নিয়ে চোখ বোঝে। মায়েরা কপালের কোণায় হাত দিয়ে ব্যথা কমানোর চেষ্টা করে, মিনমিন করে বলে, আমি শুদ্ধ ভাইয়ের সাথে যেতে চাই। ইরফান কথাটা শুনেই জ্বরের বেগে মায়েরার কাছে এসে মায়েরার গালে একটা শক্তপোক্ত চড় মেরে দেয়। মায়েরার মাথা ভনভন করে। মাথা ব্যথার মাঝে এমন থাপ্পড় খেয়ে যেন মাথা ঝিম মেরে যায়, ফুপিয়ে ওঠে। ইরফান শক্ত করে মায়েরার গাল চেপে ভস্ম করা চোখে চেয়ে হিস হিসিয়ে বলে, আর একটা কথা বলবি তো এক্ষুনি গাড়ির নিচে চাপা দিয়ে দিব। মায়েরা ভয়ে কাঁপছে। আবারও বমি করতে নিলে ইরফান তার জায়গায় বসে গাড়ির স্টিয়ারিংয়ে একটা পাঁচ মারে। এরপর গাড়ি থেকে নেমে দাঁড়ায়। মায়েরা ফুপিয়ে কাঁদে, বিড়বিড় করে, সিগারেট খেয়ে এসে অসভ্যতামি করবে, অসভ্য লোক। সিগারেটের গন্ধে আবারও যেন বমি আসতো মায়েরার। মেয়েটা সিগারেটের গন্ধ একদমই সহ্য করতে পারে না। ইরফান গাড়ি থেকে নেমে গাড়ির পাশেই দাঁড়ায়। পকেট হাতারও কিন্তু সিগারেট পায় না। পকেটে দুটো সিগারেট ছিল, এখানে গাড়ি থামিয়ে সেই দুটো সিগারেটের ধোঁয়া উড়িয়ে মায়েরার কাছে এসেছিল। সিগারেট না পেয়ে আবারও রেগে গেল। পাশে শুদ্ধ দাঁড়িয়ে রসিকতার ছলে বলে, মেজাজ ফুরফুরে থাকার বদলে কেমন গরম কেন রে? ইরফান রেগে শুদ্ধর কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে, ওই স্টুপিডকে জাস্ট নিতে পারছি না আমি। শুধু তবধা খেয়ে চেয়ে আছে, হেসে বলল, ওকে তাহলে ডিভোর্স দিয়ে দে। ইরফান শুদ্ধকে ধাক্কা দিয়ে বলে, এখান থেকে যা, আর পারলে এটার ব্যবস্থাই কর। শুদ্ধ অবাক হয়ে তাকায়। ভেবেছিল রেগে যাবে, কিন্তু ইরফানের এমন কথায় শুদ্ধ ভারী অবাক হলো। অতপর সিরিয়াস কণ্ঠে বলে, সিরিয়াসলি তুই ডিভোর্স চাইছিস? ইরফান দুহাতে নিজের মাথার চুল টেনে রাগান্বিত স্বরে বলে, আমার সাথে ও ঠিক যায় না। ও আস্ত একটা বাচ্চা, আমি কবে জানি ওকে মেরেই দিই। সো ডিভোর্স ইজ বেটার। শুদ্ধ ইরফান গাড়ি থেকে বেশি দূরে না দাঁড়ানো মায়েরা ইরফান আর শুদ্ধর প্রতিটি কথা শুনতে পায়। এতক্ষণ মাথা ব্যথায় চোখ থেকে পানি পড়লো, এবার হৃদয়ের ক্ষতে যেন চোখের পানি শুকিয়ে গেল। কান্না থেমে যায় মায়েরার। ডান হাত তুলে নিজের ঠোঁটে একবার হাত বোলায়। ছেলেদের কাছে মেয়েদের এই শরীরটাই সব। ছোট্ট মেয়েটা কেমন যেন বড়দের মতো কষ্ট পায়। চোখ থেকে টুপ টুপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে কোণের উপর পড়ে। দুহাতে চোখ মুছে নেয়। কষ্ট পাওয়ার কি আছে? লোকটা তো বিয়ের দিন থেকেই তাকে মানে না, আজ মুক্তি চাইছে, এটাই তো স্বাভাবিক। মাথা ব্যথায় যেন মাথা ছিঁড়ে যাবে, তবুও বহু কষ্টে মায়েরা গাড়ি থেকে নেমে দাঁড়ায়। পিছু ফিরে তাকায় না। ঢুলতে ঢুলতে ধীর পায়ে হেঁটে সামনে এগোয়। একটা সিএনজি দাঁড় করিয়ে তাতে উঠে বসে। ঘাড়ের সাথেই ছোট ব্যাগ আছে, তাতে টাকা। তাই আর কিছু ভাবল না। সিএনজির এক কোণায় বসে মাথা লাগিয়ে চোখ বুঝল। বন্ধ চোখের পাতা দিয়ে জল গড়ায়, বিড়বিড় করে, বাবা মা, তোমরা আমায় তোমাদের সাথে কেন নিয়ে গেলে না?
ইরফান শুদ্ধর থেকে সিগারেট নেয়। দুটো সিগারেট পুড়িয়ে কি যেন ভেবে দ্রুত তার গাড়ির দিকে যায়। শুদ্ধ চিন্তিত বদনে ইরফানের দিকে চেয়ে আছে। সত্যি বলতে ইরফানের হঠাৎ এমন কথায় তার নিজেরই খারাপ লাগছে। যদি সত্যি ইরফান এমনটা করে তবে শুদ্ধ তার সম্মানিত মামাকে ইরফানের বাবাকে 4টে কথা শুনিয়েই ছাড়বে। শুদ্ধর খারাপ লাগে মেয়েটার জন্য। ওইটুকু একটা মেয়ে, একে তো বয়সটা হতেই বিয়ে হয়ে গিয়েছে, আরেক ডিভোর্স হয়ে যাবে। ইরফান গাড়ির ডোর খুলে ভেতরে মায়েরাকে না দেখে ভ্রু কুচকে তাকালো। ব্যাক সিটে চেক করেও মায়েরাকে না দেখে অবাক হয়। এখানেই তো বসেছিল। দ্রুত গাড়ি থেকে বেরিয়ে আশেপাশে তাকায়, কোথাও নেই। ইরফান ঠকিয়ে গাড়ির ডোর শব্দ করে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যায় দ্রুত পায়ে। চোখ ঘোরায়, মায়ের আর ছায়াও নেই। ইরফানের গলা শুকিয়ে আসে। পায়ের গতি বাড়িয়ে শুদ্ধর কাছে এসে শুদ্ধর কলার ধরে বলে, ও কোথায়? শুদ্ধ ভ্রু কুচকে তাকালো, অসহায় কণ্ঠে বলে, কি জ্বালা তোর, ও হারালে শুধু আমার কাছে আসিস কেন? আমার ভিতরে বাইরে সবখানে আমার হবু বউ। তুই চাইলে আমাকে উইথ আউট ট্রেসে চেক করে দেখতে পারিস, আমার কোথাও তোর ও নেই। ইরফান রেগে দাঁতে দাঁত চেপে বলে, তুই ওপাশে দাঁড়িয়েছিলি আমি এই পাশে আসার পর। বল ও কোথায়? শুদ্ধ হাঁ করে তাকালো। লে, সে একটু দাঁড়িয়েও থাকতে পারবে না। চোখ ছোট ছোট করে বলল, ডিভোর্সের তো দেবী, ওর চিন্তা ঝেড়ে ফেল। আমি ওকে একটা নায়কের সাথে বিয়ে দিয়ে দিব। এখন থেকে সেই নায়কের চিন্তা করবে। ইরফান রেগে শুদ্ধকে ধাক্কা দেয়। ফাইজ ইনায়াকে ফারার সাথে গাড়িতে বসিয়ে রেখে এসেছে। এদিকে ইরফানের গাড়ি দাঁড় করানো দেখতে পেয়েই মূলত আসত। ইরফানকে খালি গা সাথে শুদ্ধকে এভাবে বলতে শুনে অবাক হয়ে গেল। কি হয়েছে? শুদ্ধ পেছনে তাকিয়ে বলে, ইরফান ওর বউকে ডিভোর্স দিবে বুঝলি, কিন্তু সেই বউ এর জন্য ওর পরাণ পড়ছে জঘন্যভাবে। জটিল ইকুয়েশন। ইরফান দু হাতে মাথার চুল টেনে আবারও এদিক ওদিক চোখের মনি ঘোরায়। শুকনো ঢোক গেলছে বারবার। সীমান্তের ওখানে গিয়েও মেয়েটা গাড়ি থেকে বেরিয়েছিল একা একা, আবারও বেরিয়েছে। ভাবতেই রাগে গাড়ির চাকায় একটা জোরে লাথি বসায়। বিড়বিড় করে, স্টুপিড, আই উইল কিল ইউ। যদি খারাপ কারো হাতে পড়ে যায়। ভাবতেই ইরফানের চোখ মুখে ভীতি জড়ো হয়। রাগ চেপে যায়। দু হাতে মাথার চুল টেনে হঠাৎই চিৎকার করে বলে, ওকে এনে দে প্লিজ। শুদ্ধ আর ফাইজ অবাক হয়ে তাকালো ইরফানের দিকে। ইরফানের কণ্ঠ কাঁপছিল। আর প্লিজ শব্দটা, তাও ইরফান, নট পসিবল। সিনজিওয়ালার ডাকে মায়েরা মাথা সোজা করে। সব কিছু কেমন ঘুরছে, চোখ দিয়ে যেন গরম ধোঁয়া বের নির্গত হয়। একটু সময় নিয়ে বসে রইল চুপ করে। এরপর ধীরে ধীরে সিএনজি থেকে নেমে দাঁড়ায়। ব্যাগ থেকে কত টাকা যেন বের করে লোকটার হাতে দেয়। ঢুলতে ঢুলতে বাড়ির দিকে এগিয়ে যায়। সিএনজিওয়ালা অবাক হলো। মেয়েটা তাকে 500 টাকার নোট ধরিয়ে দিয়েছে, ভাড়া 200 টাকা। দ্রুত সিএনজি থেকে নেমে মায়রার পিছে গিয়ে বলে। মায়রা কথা বলতে পারছে না, তবুও হালকা হেসে ছোট্ট করে বলে, দিয়ে দিন চাচা। লোকটি বাকি টাকাটা মায়রার হাতে দিয়ে দেয়। মায়রা মৃদু স্বরে বলে, আপনি খুব ভালো চাচা। কথাটা বলে বাড়ির দিকে এগিয়ে যায়। সিএনজিওয়ালা লোকটি সেখান থেকে চলে যায়। মায়রা মেন গেট ধরে দাঁড়িয়ে পড়ে। গেটের দারোয়ান রহমত চাচা মায়রাকে এভাবে দেখে দ্রুত এগিয়ে এসে বলে, ঠিক আছে মা। মায়রা মাথা নামিয়েই বলে, চাচা ভেতর থেকে একটু কাউকে ডাকবেন, আমি হাঁটতে পারছি না। বয়স্ক লোকটি দ্রুত দৌড়ে ভেতরে গেল। মেন গেট থেকে ভেতরে রাস্তার মতো বেশ অনেকটা জায়গা পেরিয়ে একদম মাথায় ইরফানদের বাড়ি। রহমত ভেতরে গিয়েই রিতাকে ডেকে আনে। রিতা বাইরে এসে মায়রাকে এভাবে দেখে অবাক হয়। সবচেয়ে অবাক হয় মায়রাকে একা দেখে। আশেপাশে ইনায়াকে খোঁজে। মায়রাকে জিজ্ঞেস করে ইনায়ার কথা। মায়রা মৃদু স্বরে বলে, ওরা আসবে, আমায় ঘরে দিয়ে এসো প্লিজ আপু। রিতা অসহায় চোখে তাকালো মায়রার দিকে। মায়রার থেকে সে 2 বছরের বড়। মায়রা সেই থেকেই তাকে আপু বলে ডাকে, নাম ধরে রাখতে বলে, অথচ ডাকে না। রিতা জিজ্ঞেস করে। মায়রা কিছু বলে না, রিতাকে ধরে ধীর পায়ে বাড়ির দিকে এগিয়ে যায়। রিতা আবারও জিজ্ঞেস করে। মায়রা দুর্বল কণ্ঠে শক্ত গলায় বলে, আমি তোমার ভাবি নই বুঝলে, নাম ধরে ডাকতে না পারলে ডাকবে না আমায়। রিতার মুখটা একটুখানি হয়। মায়রা তো এভাবে কথা বলে না। কি হয়েছে একটু পর মায়রা ঢোক গিরে বলল, সরি আপু, ভাবি ডাক ভালো লাগে না, তুমি আমায় নাম ধরে ডাকলে আমার খুব ভালো লাগে। রিতা মৃদু হাসল মাথা নেড়ে।
বলে মায়রাকে রিতা মায়রার ঘরে রেখে আসে। এরপর মায়রার কথা অনুযায়ী দ্রুত একটা টাফনিলার পানি এগিয়ে দিলে মায়রা খেয়ে নেয়। গা থেকে বোরখা ছেড়ে খোপা করা চুলগুলো খুলে দেয়। এরই মাঝে রুমা নেওয়াজ মায়রার ঘরে এসে মায়রাকে একা দেখে অবাক হয়। এগিয়ে এসে বলে, ইনায়া কোথায়? তুমি একা কেন?